প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। তো ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি রাকিব স্যার। তো আজকে আমি তোমাদের সাথে রসায়ন বিষয়ে একাদশ দ্বাদশ শ্রেণী যে রসায়ন বিষয় আছে সে বিষয়ের একটি নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ রসায়ন বিষয়ের প্রথম পত্রের একটি নির্ধারিত বিষয়ের উপরে আজকে আলোচিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের পাঠের বিষয়টি তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। তোমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই নীতিটি খুবই কাজে লাগে, যাতে তোমরা সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারো। তো তোমরা নবম দশম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস শিখে এসেছো, সেখানেও এই নীতিটি ছিল, কিন্তু তোমরা বিস্তারিত না জানার কারণে অনেক সময় ইলেকট্রন বিন্যাসের সমস্যা হয়। তো আজকের ক্লাসটি সেই নীতিটি নিয়ে আজকে আলোচিত হবে। তো আজকের পাঠের বিষয় নীতিটি হলো আবহাওয়া নীতি। তো এই নীতির আলোকে তুমি আবহাওয়া নীতি সম্পর্কে বিস্তারিত আজকের ক্লাসে শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে এই আবহাওয়া নীতি সম্পর্কে তুমি বিস্তারিত সব কিছু জানতে পারবে এবং এখান থেকে যে প্রশ্নই পরীক্ষা আসুক না কেন তুমি উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের পাঠের আমরা মূল অংশে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই আবহাওয়া নীতিটি কি সে সম্পর্কে আজকে প্রথমেই আমরা বিস্তারিত জানি যে এই নীতিটি আসলে কি বলা হয়েছে নীতিতে। তো এই আবহাওয়া নীতিতে যে অংশটি বলা হয়েছে একটু মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করো। ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে স্থান দখল করে। তাহলে ইলেকট্রন প্রথমে কি নিম্ন শক্তির অরবিটালে যাবে, নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ হওয়ার পরে ইলেকট্রন আবার উচ্চ শক্তির অরবিটালে স্থান দখল করে। তাহলে আবহাওয়া নীতির মূল বিষয়টি হলো ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে। অর্থাৎ প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে যাবে, পরে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আর আমরা অরবিটালে মূলত sp df এই চারটি অরবিটাল সম্পর্কে আমরা জানি। sp df এই চারটি অরবিটাল। তো এই ধরনের ধারাবাহিকভাবে ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ হওয়ার নীতি কি আবহাওয়া নীতি নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমরা যে চারটা অরবিটাল সম্পর্কে জানলাম sp df, এই চারটি অরবিটাল যে ধারাবাহিকভাবে ইলেকট্রন দ্বারা যে পূর্ণ হবে সেই নীতিটাই হচ্ছে কি আবহাওয়া নীতি। অর্থাৎ এটা দ্বারা তুমি ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তির অরবিটালে কিভাবে প্রবেশ করবে সে সম্পর্কে তুমি বিস্তারিত জানতে পারবে। তাহলে এই আবহাওয়া নীতিটা তোমরা সুন্দর করে মুখস্থ করে রাখবে, যাতে পরীক্ষা আসলে তুমি সহজে উত্তর করতে পারো। তো এখন প্রশ্ন হলো, এই নীতির ভিতরে যে কথাটি উল্লেখ করা হয়েছে যে নিম্ন শক্তির অরবিটাল, আর একটা বলছে উচ্চ শক্তির অরবিটাল। তো এখন আমি কিভাবে বুঝবো যে নিম্ন শক্তির অরবিটাল কোনটি আর উচ্চ শক্তির অরবিটাল কোনটি? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে কিন্তু এই প্রশ্নটি এখন জাগবে যে নিম্ন শক্তির অরবিটাল ও উচ্চ শক্তির অরবিটাল আমি কিভাবে বুঝবো। তাহলে তোমরা কিভাবে বুঝবে যে এটা নিম্ন শক্তির অরবিটাল আর উচ্চ শক্তির অরবিটাল? চলো সে বিষয়ে আমরা প্রথমে জানি। দেখো, দুটি অরবিটালের মধ্যে তুমি দুটি অরবিটাল নিলা, কারণ তুলনা করতে হলে কি দুটি জিনিস লাগবে কমসে কম, এই জন্য দুটি অরবিটাল তুমি নিলে। এর মধ্যে কোনটি নিম্ন বা উচ্চ শক্তির তা অরবিটালের n+l এর মান থেকে জানা যায়। তার মানে এখানে আমরা জানলাম যে দুটি অরবিটাল নিয়ে যদি আমি তুলনা করি বা একাধিকও হতে পারে, তাহলে কোনটি নিম্ন শক্তির বা কোনটি উচ্চ শক্তির তা n+l এর মান থেকে জানা যায়। এখন প্রশ্ন হলো n এবং l কি? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো n l বিষয়টা হলো কোয়ান্টাম সংখ্যা বিষয়ক। ঠিক আছে, তো nটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়, এটাকে n দ্বারা প্রকাশ করা হয় n কে, আর l কে সহকারী কোয়ান্টাম সংখ্যায়
এল দ্বারা প্রকাশ করা হয়। তো আমি সে বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব না। আজকে আমরা এই n প্লাস এল এর মান কিভাবে বের করে এই আফবাও নীতিটার আলোকে নিম্ন শক্তির অরবিটাল এবং উচ্চ শক্তির অরবিটাল আমি কিভাবে বের করব। তাহলে আমরা এখানে এই বিষয়টি তোমরা ক্লিয়ার ভাবে বুঝে নাও। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন বা উচ্চ শক্তির অরবিটাল তা আমরা n প্লাস এল এর মান থেকে জানব। তো এখন প্রশ্ন হলো n প্লাস এল এর মান যদি কম হয়, তাহলে n প্লাস এল এর মান কম হলে এটি নিম্ন শক্তির অরবিটাল হবে। আর যদি n প্লাস এল এর মান বেশি হয়, অর্থাৎ n প্লাস n এর মান বেশি হলে এটি উচ্চ শক্তির অরবিটাল হবে। তাহলে n প্লাস এল এর মানের উপর নির্ভর করে এটি নিম্ন শক্তির না উচ্চ শক্তির অরবিটাল। তো এখন n এবং l এর মানগুলো কিভাবে তুমি বের করবে, আর এই মান দুটো যোগ করলেই বেশি কম হলে নিম্ন, আর বেশি কম হলে বেশি হলে উচ্চ শক্তির, নিম্ন হলে বা কম হলে নিম্ন শক্তির অরবিটাল বলবে। এখন এটা তুমি কিভাবে বের করবে? তো চলো আমরা সে বিষয়ে জানি যে এল ও এল এর মান কিভাবে বের করবে। এন ও এল এর মান জানা থাকলে তুমি সহজেই কি n প্লাস এল বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো সে বিষয়ে যদি আমরা জানি, এন মূলত শক্তি স্তরকে নির্দেশ করে। এন কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ওই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব না, ওটা আর একটা ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত আলোচিত হবে। তো এন মূলত শক্তি স্তরকে নির্দেশ করে। তো ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তো সেক্ষেত্রে এন মূলত ওই শক্তি স্তরকে নির্দেশ করে। আর শক্তি স্তর যত হবে এন এর মান কি তত হবে। তাহলে শক্তি স্তর যত হবে এন এর মান কি তত হবে। তো চলো এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। ধরো উদাহরণ আকারে 4D অরবিটাল আমি একটা নিলাম, 4D অরবিটাল। তো এখানে দেখো 4D অরবিটালে ডি অরবিটালের আগে একটা 4 দেওয়া আছে। ঠিক আছে, আমাদের অরবিটাল কয়টি? 4টি, sp d f, sp d f। তাহলে 4টি অরবিটালের ভিতরে এখানে আমি ডি অরবিটালটা নিলাম, এখানে সামনে 4 দেওয়া আছে দেখো, তাহলে একে বলে 4D অরবিটাল। এখানে শক্তি স্তর কত হবে? 4, কারণ এই অরবিটালের সামনে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এটা শক্তি স্তরকে নির্দেশ করে। তাহলে আমরা এখানে প্রথমেই বলেছি এন মূলত শক্তি স্তরকে নির্দেশ করে। তাহলে এখানে 4 দ্বারা কি এই ডি অরবিটালটা কোন শক্তি স্তরে আছে সেটা নির্দেশ করতেছে। তাহলে এখানে এন এর মান কত হবে? 4। তাহলে এন সমান সমান কত? 4। তাহলে তুমি এন এর মান এভাবে বের করবে। তাহলে 4D থাকলে সামনে যত থাকবে ওই 4D থাকলে এই 4 হবে কি এন এর মান। আবার যদি বলে 5D, তাহলে এন এর মান কত হবে? 5। অনুরূপভাবে তোমার যদি বলে 2D, তাহলে এন এর মান হবে কত? 2। এভাবে। তাহলে আমরা এন এর মানটা কিভাবে বের করবা সে জিনিসটি আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর প্রিয় শিক্ষার্থীরা, এল এর মান নির্ভর করে অরবিটালের উপর। এল এর মান কিভাবে বের করবো? এল এর মান নির্ভর করে এই যে আমাদের 4টি অরবিটাল আছে sp d f, এই অরবিটালগুলোর উপর নির্ভর করে এল এর মান কত হবে। ঠিক আছে, তো এল কি? এলকে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রকাশ করা হয় এল দ্বারা। তো সেই বিষয়টা আমি তোমাদেরকে বললাম। তো ওই বিষয়ে তো আমরা আলোচনা করব না, আমরা এই আজকের যে নীতিটি আছে আবহাওয়া নীতি, এই নীতির উপরে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এল এর মান নির্ভর করে অরবিটালের উপরে। তাহলে এস অরবিটালের ক্ষেত্রে যদি অরবিটালটা এস হয় তাহলে এল এর মান হবে কত? 0। এই বিষয়টি তোমরা লক্ষ্য রাখবে এবং সুন্দর করে মুখস্থ রাখবে। এস অরবিটাল কথা যদি উল্লেখ থাকে তাহলে এল এর মান ধরতে হবে কত? 0, মানে এল সমান সমান 0। এরপর যদি পি অরবিটালের কথা বলে, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হবে 1। এল সমান সমান কত হবে? 1। তাহলে এস পি দুটি অরবিটাল সম্পর্কে জানলে, এরপর তৃতীয় যে অরবিটালটি আছে ডি অরবিটাল, তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হবে কত? 2। এল এর মান কত? 2। তাহলে এল সমান সমান 2 ধরবে। এরপর যদি এফ অরবিটালের ক্ষেত্রে এফ অরবিটালটা হয় তাহলে এল এর মান হবে কত? 3। এল এর মান 3, তাহলে এল সমান সমান 3। তাহলে আমরা যে 4টি অরবিটাল সম্পর্কে ইলেকট্রন বিন্যাসে আমাদের লিখতে হয় sp-df, এই 4টি অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত তোমাদেরকে আমি বিষয়টি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং তোমরা এই মানগুলো মুখস্থ রাখবে। এল এর মান 0 হলে এস অরবিটাল, এল এর মান 1 হলে এটা কি হবে? পি অরবিটাল, এল এর মান 2 হলে সেটা কি হবে? ডি অরবিটাল, এল এর মান যদি 3 হয় তাহলে সেটা কি হবে?
এফ অরবিটাল। ঠিক আছে, অর্থাৎ এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান 0, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 1, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2, আর এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান 3। তো এখন চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝি। উপরে এই যে 4d অরবিটালটা নিলাম, এখানেও সেই 4d অরবিটাল দিয়ে আমরা দেখি। তাহলে 4d অরবিটাল, তাহলে যে অরবিটালের সামনে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে কি এন এর মান, শক্তি স্তর। আর ওইটা যে অরবিটাল আছে, মানে যে অরবিটালটা বলা হয়েছে, ওই অরবিটালটা এখানে কোন জায়গায় আছে এল এর মান, দেখো এখানে 2 আছে, তাহলে এখানে এল এর মান কত হবে 2। তাহলে ডি অরবিটাল হলেই এল এর মান কত ধরতে হবে, 2 ধরতে হবে। তাহলে এল ইকুয়াল টু কত, 2। তাহলে আশা করি তোমরা এন ও এল এর মান, অর্থাৎ ছোট হাতের এন ও ছোট হাতের এল এর মান কিভাবে বের করবে সেই বিষয়টি তোমরা বিস্তারিতভাবে জানতে পারলে। তাহলে এখন এন প্লাস এল যখনই তোমার দরকার হবে তখনই তুমি এইভাবে এন প্লাস এল এর মানটা বের করে তুমি বলে দিতে পারবে এটা নিম্ন শক্তির না উচ্চ শক্তির। তো নিম্ন শক্তির অরবিটালে আহ্বায়ক নীতিতে বলছে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর ওই অরবিটালটা পূর্ণ হওয়ার পরে এরপর উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো চলো আমরা এই দুটি অরবিটাল নিলাম। কিছুক্ষণ আগে যে বললাম যে দুটি অরবিটালের মধ্যে তোমার তুলনা করতে হবে যে কোনটি নিম্ন শক্তির, তাহলে তুলনা করে বের করা যাবে যে কোনটি নিম্ন বা উচ্চ শক্তির। তাহলে আমরা দুটি অরবিটাল নিলাম, ধরো 4d ও 5s অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল এটা আমরা বের করব। কারণ আহ্বায়ক নীতি অনুসারে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটা তোমাদের ইলেকট্রন বিন্যাসে খুবই প্রয়োজন। আগে নিম্ন শক্তির অরবিটালগুলো জানতে হবে কোনটা নিম্ন শক্তির, এরপর তোমার উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির তা অরবিটালের এন প্লাস এল এর মান থেকে জানা যায়। তাহলে আমরা এন প্লাস এল এর মানটা বের করতে পারলেই বলে দিতে পারবো যেটা কম হবে সেটা নিম্ন শক্তির, আর যেটা বেশি হবে সেটা কি উচ্চ শক্তির। এটা আমরা শুরুতেই জেনেছি। তো এখন এই 4d অরবিটালের ক্ষেত্রে এখন আমরা এন প্লাস এল এর মানটা বের করার চেষ্টা করি। এন ইকুয়াল টু কত হবে, 4 হবে, কারণ ডি অরবিটালের সামনে সংখ্যাটি কত 4। তাহলে এখানে শক্তি স্তর কত 4, তাহলে এন সমান সমান কত হবে 4। এরপর এল এর মান কত হবে ডি অরবিটাল থাকলে, কিছুক্ষণ আগে আমরা জেনে এসেছি ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমি যোগ করলাম এন প্লাস এল এর মান কত আসলো 6, 4 যোগ 2 6 আসলো। এখন 5s অরবিটালের ক্ষেত্রে আমরা আবার যাই। 5s অরবিটালের দিকে একটু লক্ষ্য করো। এই 5 এর সামনে এস এর সামনে সংখ্যাটি কত 5, তাহলে 5 থাকলে এন এর মান কত হবে, অরবিটালের সামনে যে সংখ্যাটি থাকে ওইটাই হচ্ছে কি এন এর মান। তাহলে এখানে এল এর মানটি হবে, এন এর মানটি হবে 5। তাহলে এল এর মান কত হবে, আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এস অরবিটাল হলে এল এর মান কত হয় 0 হয়। তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান আমরা 2 পেয়েছি, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত আসবে 0। তাহলে 5s অরবিটালের জন্য আমরা এন এর মান পেলাম 5, এল এর মান কত 0। তাহলে এন প্লাস এল এর মান পাওয়া গেল কত 5। তাহলে এখন কোনটি নিম্ন শক্তির বা উচ্চ শক্তির অরবিটাল সেটা নির্ধারিত হবে এন প্লাস এল এর মান দ্বারা। ছোট হাতের এন আর বড় ছোট হাতের এল এর যে যোগফল বা সমষ্টি, এটার মান হলো দ্বারা আমি বুঝবো যে এটা নিম্ন বা উচ্চ শক্তির। তাহলে এখন দেখো 4d অরবিটালের জন্য এন প্লাস এল এর মান পেলাম 6, আর 5s অরবিটালের জন্য এন প্লাস এল এর মান পেলাম 5। তাহলে এখন বলো 5 বড় না 6 বড়, অবশ্যই কি 5 ছোট 6 বড়। তাহলে ইলেকট্রন কোনটা আগে যাবে, নিম্ন শক্তিতে আগে যাবে। তাহলে 5s অরবিটালটা কি বললাম আমরা, নিম্ন শক্তির অরবিটাল। তাহলে 5sটা কি নিম্ন শক্তির, কারণ এখানে এন প্লাস এল এর মান কম। ঠিক আছে, 5s অরবিটালের জন্য এখানে এন প্লাস এল এর মান কি শুধু 5। তাহলে এখন এই যে নিম্ন শক্তির অরবিটাল পেলাম, তাহলে এখন আহ্বায়ক নীতি অনুসারে বলছে যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। আহ্বায়ক নীতির যে মূল থিমটা, ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে মানে প্রথমে নিম্ন শক্তির এরপর কি উচ্চ শক্তিতে প্রবেশ করবে। তাহলে সে অনুযায়ী যদি আমরা ব্যাখ্যাটা দেই যে সুতরাং ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে, 5s অরবিটালে প্রবেশ করবে। 5s অরবিটাল পূর্ণ হবার পর ইলেকট্রন 4d অরবিটালে প্রবেশ করবে। তার মানে
5s অরবিটালটি নিম্ন শক্তির হওয়ার কারণে এই দুটি অরবিটালের ভিতরে আগে 5s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, এরপর 5s অরবিটাল ইলেকট্রন প্রবেশ করার পর ইলেকট্রন 4d অরবিটালে প্রবেশ করবে। তাহলে তোমাদেরকে যে কোনো দুটি অরবিটালের ভিতরে যদি বলে কোনটার ভিতরে তোমার ইলেকট্রন আগে প্রবেশ করবে, তোমরা সহজেই পরীক্ষায় উত্তর দিতে পারবে, বা তোমার যে কোনো প্রশ্নই আসুক না কেন এই আবহাওয়া নীতির উপরে, তাহলে তোমরা সহজে উত্তর দিতে পারবে। আবহাওয়া নীতিতে তোমরা এই জিনিসটা অনেকেই বিস্তারিতভাবে না জানার কারণে অনেক সময় উত্তর করতে পারো না। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কোনটি নিম্ন শক্তির অরবিটাল বা উচ্চ শক্তির অরবিটাল এই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা লাভ করলাম এই নীতির আলোকে। তো এরপর চলো আমরা n+l এর মান দুটি অরবিটালের জন্য, কিছুক্ষণ আগে যে দুটি অরবিটালের ক্ষেত্রে দেখলা n+l এর মান দুটি অরবিটালের জন্য একই হলে, অর্থাৎ n+l এর মান যদি 1 হয়ে যায়, এখানে তো আমরা দেখলাম যে কম বেশি ছিল, এই জন্য আমরা উচ্চ শক্তির আর একটা নিম্ন শক্তি বের করতে পারলাম, ঠিক আছে, বা কম শক্তি বা বেশি শক্তি বের করতে পারলাম। কিন্তু এই n+l এর সমষ্টি, অর্থাৎ n+l এর যে সমষ্টি যেটা পাবো, অর্থাৎ n+l এর মান যেটা আমরা পাবো, এই মান দুটো যদি 1 হয় দুটি অরবিটালের জন্য, তাহলে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে? তখন কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগবে যে দুটি মান সমান হয়ে গেল, তাহলে কোন অরবিটালে আগে প্রবেশ করবে? তাহলে এখানে তোমরা যে বিষয়টি মনে রাখবে, সুন্দর করে মুখস্থ রাখবে, n+l এর মান দুটি অরবিটালের জন্য একই হলে, ঠিক আছে, n+l এর মান দুটি অরবিটালের জন্য যদি একই হয় বা একই হলে, যে স্থানে n এর মান কম থাকবে, অর্থাৎ যে স্থানে n এর মান কি থাকবে? কম থাকবে, ইলেকট্রন সেই অরবিটালে আগে প্রবেশ করবে। অর্থাৎ n+l এর মান যদি দেখো একই হয়ে যায়, তো সেক্ষেত্রে n এর মান যার কম থাকবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এই বিষয়টি তোমরা সুন্দরভাবে মুখস্থ রাখবে, যাতে n+l এর মান যদি কম বেশি না হয় একই হয়ে যায়, তখন তুমি যেন উত্তর দিতে ভুল না হয়, কেমন, বা ইলেকট্রন বিন্যাস করতে গেলে ভুল না হয়। তাহলে এখন এই বিষয়টা আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি, যে 4p ও 5s অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা দুটি অরবিটাল নিলাম, কারণ তুলনা করতে হলে কি দুটি অরবিটাল লাগে কোনো মোটামুটি। তো এখন 4p আর 5s এই দুটি অরবিটালের ভিতরে আমরা এখন তুলনা করব যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কিছুক্ষণ আগেই তোমরা বিষয়টি শিখে এসেছো, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে সেটা কিভাবে বের করতে হয়, মানে নিম্ন শক্তির অরবিটালগুলো আমি জানলেই ওই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানেও তোমরা সেই একই রকম লিখবে, 4p অরবিটালের জন্য n এর মান 4, l এর মান 1, এরপর n+l এর মান কত পেলাম? 5, কত? 5। এরপর 5s অরবিটালের জন্য একই রকম, যেহেতু এখানে অরবিটালের সামনে 5 সংখ্যাটি আছে, তাহলে n এর মান কত হবে? 5। আর যেহেতু s অরবিটালের ক্ষেত্রে l এর মান 0, তোমাদেরকে এই বিষয়টি প্রথমেই শেখানো হয়েছে, তো সুতরাং এখানেও n+l এর মান কত পেলাম? 5। তাহলে এখন দেখো এখানেও আছে 5 4p অরবিটালের জন্য, আবার 5s অরবিটালের জন্য পেলাম 5, মানে 5, দুইটার ক্ষেত্রে উত্তর কি? 5। তাহলে দুটি উত্তর যদি একই হয়ে যায়, তাহলে ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে? উপরে কিন্তু তোমাদেরকে বিষয়টি আমি সুন্দরভাবে আগেই বলে দিয়েছি, যে দুটি অরবিটালের মধ্যে যে স্থানে n এর মান কম থাকবে, মানে মান দুটি সমান কিন্তু n এর মান কম যেটার ভিতরে, ওইটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখন বলো n এর মান কোনটায় কম? 4p অরবিটালের জন্য n এর মান 4, 5s অরবিটালের জন্য n এর মান কত? 5, অর্থাৎ একটায় পেলাম 4 আর একটায় 5। তাহলে যেটার ভিতরে অরবিটালের মান কম থাকবে n এর মান, সেটার ভিতরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে l+l এর মান দুটি অরবিটালের জন্য কি একই পেলাম, কিন্তু 4p অরবিটালে n এর মান কি? কম। n এর মান কি? 5s অরবিটালের চেয়ে 4p অরবিটালে কি n এর মান কম, সুতরাং ইলেকট্রন আগে 4p অরবিটালে প্রবেশ করবে। তার মানে আমরা এখানে যে বিষয়টি শিখলাম, যে n+l এর মান যদি একই হয়ে যায়, সেক্ষেত্রে n এর মান যে জায়গায় কম থাকবে সেখানেই কি ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার মানে আগে 4p অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, এরপরে 5s অরবিটালে ইলেকট্রন যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, n+l এর মান যেটার উপরে আমাদের আবহাওয়া নীতিটা নির্ভর করে, তো n+l এর মানটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে বের করবে,
আবার মান দুটি যদি তোমার কম বেশি হয়, অর্থাৎ সেক্ষেত্রে কোনটি উচ্চ শক্তি নিম্ন শক্তি বের করতে পারলে অরবিটাল, পাশাপাশি মান যদি একই হয়ে যায় সেক্ষেত্রে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে সে বিষয়টাও বিস্তারিতভাবে জানতে পারলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আফবাও নীতি অনুসারে যে নীতিটা আমরা এতক্ষণ শিখলাম, বিভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রন বিন্যাসের যে ধারাটা, এটা তোমরা নবম দশম শ্রেণীতে এই ছবিটি দেখেছো। আবারও তোমাদেরকে আমি এটি দেখিয়ে একটু মনে করার চেষ্টা করতেছি যে ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করবে। এখানে দেখো, প্রথমে 1s অরবিটালে ইলেকট্রন যাবে, 1s এর পরে যাবে 2s এ, এরপর 2p 3s, এরপর 3p 4s, এরকম করে তোমার ঘুরে ঘুরে আসবে। অর্থাৎ আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে একটা তীর চিহ্ন শেষ, আবার আরেকটা তীর চিহ্ন কি দিয়ে আবার শুরু হবে। কেমন? তাহলে এখানে আমি 8s অরবিটাল পর্যন্ত তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে ইলেকট্রনগুলো কোন অরবিটালের পরে কোন অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে? অর্থাৎ কোন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে। এখানে দেখো, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা কি তৃতীয় শক্তি স্তর, এরকম করে 8 শক্তি স্তর পর্যন্ত, অর্থাৎ অষ্টম শক্তি স্তর পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে। তো এখানে দেখো, আমরা এখানেই দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে উদাহরণগুলো আমরা দেখে এসেছি, কোনটি উচ্চ শক্তির কোনটি নিম্ন শক্তির, ওই আলোকেই কিন্তু এটা নির্ধারিত হয়েছে। ওখানে আমরা তোমার 5s এবং আমরা কি 4p অরবিটাল সম্পর্কে জেনেছি। তো সেখানে আমরা দেখলাম কি 4p অরবিটাল কি ছিল, নিম্ন শক্তির ছিল, যার কারণে এই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করেছে। ঠিক আছে? আর এটা কি ইলেকট্রন পরে প্রবেশ করছে। এখন 4p অরবিটালের ক্ষেত্রে আমরা জেনেছি যে n প্লাস l এর মান কত, 5 ছিল। আর 5s অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মানও 5 সমান সমান ছিল, কিন্তু n এর মান কম যেটায় সেটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। কেমন? আবার যদি তোমার এই n প্লাস l এর মান কম বেশি হয় সেক্ষেত্রে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটাই যদি আরেকটু বিস্তারিতভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই ছবিটা কিভাবে যাবে, এখানে আমি এই ছবির মাধ্যমে তোমাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম যে 1s এর পরে কিভাবে 2s এ গেল, এরপর 2p 3s, এরপর 3p 4s, এভাবে ইলেকট্রনগুলো ঘুরে ঘুরে বিভিন্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। কেমন? অর্থাৎ এখানে 1s হইল সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল, আর এখানে 8s হলো সবচেয়ে কি উচ্চ শক্তির অরবিটাল। অর্থাৎ তাহলে নিম্ন থেকে আস্তে আস্তে পূর্ণ হতে হতে ইলেকট্রনগুলো কি উপরের শক্তি স্তর অর্থাৎ উচ্চ শক্তি স্তরের দিকে প্রবেশ করবে। তো এখন আবহাওয়া নীতি অনুসারে বিভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো নিম্নলিখিতভাবে আমি তোমাদেরকে একটু সাজিয়ে দিচ্ছি। এখানে যেহেতু তোমাদেরকে একটু দেখতে হয়তো বুঝতে সমস্যা হতে পারে, তো আমি তোমাদেরকে নিচে একটু বিস্তারিতভাবে জিনিসটা দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা আরো সহজভাবে বুঝো। দেখো, প্রথমে 1s অরবিটাল সবচেয়ে নিম্ন শক্তির, এরপর 2s অরবিটাল একটু উচ্চ শক্তির, অর্থাৎ 1s এর চেয়ে একটু বেশি শক্তি সম্পন্ন। এই জন্য ইলেকট্রন আগে প্রথমে 1s এ যাবে, এরপর 2s, এরপর 2p 3s 3p 4s 3d। তো এখানে দেখো একটু অসঙ্গতি, 3p তে যাওয়ার পরে ইলেকট্রন যাবে কোথায়, 4s এ, এরপর যাবে কোথায়, 3d তে। অথচ দেখো তৃতীয় শক্তি স্তর এটা, আর এটা কি চতুর্থ শক্তি স্তর। তাহলে ইলেকট্রনটা কি আগে কিন্তু চতুর্থ শক্তি স্তরে কেন যাবে, কারণ ওই শক্তি স্তরটা কি নিম্ন, এই জন্য এটা আগে ইলেকট্রন প্রবেশ করবে, এটা পূর্ণ হওয়ার পরে এরপর 3d তে প্রবেশ করবে। এটা আমাদের এই নীতির মূল বিষয়। তাহলে এরকম করে উপরের যে অংশটা সেটা আমি তোমাদেরকে এখানে ধারাবাহিকভাবে সাজিয়ে দিলাম যাতে তোমরা বিষয়টি বুঝতে পারো। এখানে 7s 5a পর্যন্ত দেওয়া আছে, এরপর 6d 7p এবং 8s পর্যন্ত হবে। কেমন? তাহলে আবহাওয়া নীতি অনুসারে বিভিন্ন শক্তির যে অরবিটালগুলোতে এভাবে আমি তোমায় সাজিয়ে দিলাম যে কোনটার পরে কোনটা ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাও যে কোনো মৌলের, তখন তোমরা বুঝতে পারবে যে কোন অরবিটালের পরে কোন অরবিটাল ইলেকট্রন আগে দিতে হবে, প্রাধান্য কি। অর্থাৎ 4s অরবিটাল ইলেকট্রন আগে পূর্ণ করার পরে এরপর তোমাকে 3d অরবিটালে ইলেকট্রন দিতে হবে। কেমন? তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসে আমি আশা করি এরপরে আর কোনো সমস্যা হবে না। আজকের যে নীতিটা তুমি যদি ভালো করে বুঝে থাকো, তাহলে আজকের ক্লাসটি অনুযায়ী তুমি আর ইলেকট্রন বিন্যাসে কোনো ভুল করবে না। তো ইলেকট্রন বিন্যাসে অনেকগুলো নীতি নির্ভর করে, এর ভিতরে আবহাওয়া নীতিটাও অন্যতম। তো ওই বিষয়গুলো তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আলোচিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, আরেকটি বিষয় তোমরা ভালো করে বিষয়টি মনে রেখো, কারণ ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমরা এই ভুলটা করবে। আবহাওয়া নীতি অনুসারে, এই আবহাওয়া নীতি অনুসারে তোমরা কি করবে, ইলেকট্রন বিন্যাসটা করে আসবে। যেমন কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বিষয়টি দেখিয়েছি যে বিভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আবহাওয়া নীতি অনুসরণ করে প্রবেশ করলেও, ঠিক আছে, এই নীতি অনুসারে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তির অরবিটালে কি প্রবেশ করলো, কিন্তু এই ইলেকট্রন বিন্যাস লেখার সময় তুমি যখন ইলেকট্রন বিন্যাস লিখবা তখন এন এর মান অনুযায়ী সাজিয়ে লিখবে। এন এর মান অনুযায়ী কি সাজিয়ে লিখবে, এই বিষয়টি কিন্তু তোমার মনে রাখতে হবে। এই নীতি অনুসারে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করে দাও আর ওই অনুযায়ী যদি রেখে দাও, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসটি কি ভুল হতে পারে। অনেক সময় কি ইলেকট্রন বিন্যাস তোমার কেটেও দিতে পারে, কারণ তোমাদের রসায়নের বিভিন্ন বিষয়ে তোমার ইলেকট্রন বিন্যাসটা কাজে লাগে। তো প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রন বিন্যাস লেখার সময় এন এর মান অনুযায়ী কি তোমাকে সাজিয়ে লিখতে হবে। তো এই বিষয়টি কি একটু বিস্তারিতভাবে বুঝি। দেখো, এই জিনিসটা তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে 1s হলো সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল, এরপর আস্তে আস্তে শক্তি বাড়তে থাকবে, নিম্ন শক্তি থেকে আস্তে আস্তে ইলেকট্রনগুলো কি বিভিন্ন শক্তিতে প্রবেশ করবে, অর্থাৎ বিভিন্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন তোমরা এখানে একটু লক্ষ্য করো, 3p অরবিটাল, দেখো 3p, এই 3p অরবিটাল পূর্ণ হওয়ার পরে ইলেকট্রন কোথায় যাবে, 4s এ যাবে। কেমন? এরপর ইলেকট্রনটা কোথায় যাবে, 3d অরবিটালে যাবে। আমি তোমাদেরকে পুরো জিনিসটা না বুঝে শুধু এই তিনটি বিষয় দিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তো একটু লক্ষ্য করো ভালো করে, 3p অরবিটালে ইলেকট্রন যাওয়ার পরে যাবে 4s এ, 4s পূর্ণ হলো, এরপর যাবে কোথায়, 3d তে। এখন দেখো, এখানে শক্তি স্তর অনুযায়ী 4s এর চাইতে কিন্তু 3 কি, যে শক্তি স্তরটা এখানে 4 এর চাইতে 3 কিন্তু কি ছোট। তার মানে কি, এখানে তোমারে উপরের যে কথাটি বলছে ইলেকট্রন বিন্যাস লেখার সময় এন এর মান অনুযায়ী সাজিয়ে লিখবে। এখন দেখো, এখানে এন এর মান 3, এখানে এন এর মান 4, এখানে আবার এন এর মান কত, 3। তাহলে দেখো জিনিসটা কি, তোমার সাজানো কিন্তু হলো না। তাহলে তোমারে এই আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে প্রবেশ করলো, এই জিনিসটি তোমাকে পরীক্ষায় সাজিয়ে লিখতে হবে। 3d কে 4s এর আগে লিখতে হবে, ঠিক আছে। সাজিয়ে লেখা বলতে যে 3 গুলো একসাথে থাকবে, এরপর 4 গুলো একসাথে থাকবে, 4 এর অরবিটাল গুলো, 5 এর অরবিটাল গুলো একসাথে থাকবে, এরকম। এমন না যে তুমি আবহাওয়া নীতি অনুসারে এখানে 4s এর পরে 3d বলছে, তুমি ইলেকট্রন বিন্যাসের সময় 3p, এরপর লিখলা 4s, এরপর লিখলা 3d, এরকম কিন্তু না। ওই নীতি অনুসারে ইলেকট্রন প্রবেশ করলেও তোমাকে কি ইলেকট্রন বিন্যাসের সময় এন এর মান অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। তো বিষয়টা যদি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝাই, তাহলে তোমরা ভালো করে বুঝবে। ধরো আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা করব, আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে করো তো আয়রনের পারমাণবিক সংখ্যা কত হতে পারে। ইলেকট্রন বিন্যাস করতে গেলে তো তোমাদের পারমাণবিক সংখ্যা লাগবে, ঠিক আছে। তো আয়রনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত, তাহলে আবহাওয়া নীতি অনুসারে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে এখন বলো তো, আবহাওয়া নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাস করবো, আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26। তাহলে সে অনুযায়ী যদি তুমি ইলেকট্রন বিন্যাসটি করো, এটা তোমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছো। তো সেক্ষেত্রে তোমরা দেখলো যে আয়রনের ক্ষেত্রে, প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি মনে রাখো, আয়রনের যে ইলেকট্রন বিন্যাস তুমি করবে, সেক্ষেত্রে এই আবহাওয়া নীতি অনুসারে, মানে আজকে যে নীতিটা আমরা শিখলাম আবহাওয়া নীতি, তো এই নীতিতে বলা হয়েছে যে 3p এর পরে এই যে উপরে দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করো, 3p অরবিটাল পূর্ণ হলো, এরপরে 4s অরবিটালও পূর্ণ হলো, এরপর 3d অরবিটাল ইলেকট্রন প্রবেশ করলো। এটা কিন্তু আবহাওয়া নীতি অনুসারে কিন্তু ইলেকট্রন বিন্যাস করা, ঠিক আছে। কিন্তু এইভাবে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো যে প্রথমে 3p আবার মাঝখানে 4s দিয়ে আবার 3d, তাহলে কি ইলেকট্রন বিন্যাসটা সাজানো ভুল হবে। এই জন্য এই নীতি অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করলেও তুমি এই জিনিসটা কি রাফে করে পরে আবার সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ 3 গুলো একসাথে থাকবে। তো দেখো, তাহলে এন এর মান অনুযায়ী আয়রনের ইলেকট্রন বিন্যাস তুমি কিভাবে সাজিয়ে লিখবে, তাহলে তুমি নিচে এইভাবে সাজিয়ে লিখবে, অর্থাৎ এই যে 3 অরবিটাল গুলো আছে 3s 3p 3d, এই যে 3dটা আছে এটা 4s এর আগে চলে আসবে। কেমন? অর্থাৎ তুমি এটা রাফে করতে পারো, রাফে করে তুমি ইলেকট্রন গুলো কোন অরবিটালে যাবে এগুলো আগে নির্ধারণ করে এরপরে তুমি এটা সাজিয়ে লিখবে। যেমন দেখো, প্রথম যে অরবিটাল আছে 1s, প্রথম শক্তি স্তরের যে অরবিটাল গুলো দেখা একসাথে, দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল গুলো একসাথে লেখা হয়েছে, তৃতীয় শক্তি স্তরের অরবিটাল গুলো একসাথে লেখা হয়েছে, এবং সর্বশেষ যে চতুর্থ শক্তি স্তরের যে অরবিটাল
সেটাও কিন্তু সবার শেষে লেখা হয়েছে। তাহলে তোমরা আবহাওয়া নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা এভাবে করলেও অবশ্যই এভাবে সাজিয়ে লিখবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে এই নীতি সম্পর্কে আমি বিস্তারিত শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পেরেছ। তো এখন চলো আমরা কিছু প্রশ্ন সম্পর্কে ধারণা নিই যে এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। প্রথমে প্রশ্ন নাম্বার 1, এই প্রশ্নটি দেখবে অনেক খুব পরিচিত একটি প্রশ্ন, এটা প্রায়ই পরীক্ষায় আসে, ঠিক আছে? এবং শুধুমাত্র যে তোমাদের নবম দশম শ্রেণী পরীক্ষায় এটা আসবে এরকম না, এটার উপরের ক্লাসগুলোতেও কিন্তু এই বিষয়টি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ। এবং নবম দশম শ্রেণীতেও তোমাদেরকে এই বিষয়টি নিয়েও কিন্তু কথা বলা হয় যে কেন 3D অরবিটালে প্রবেশ করলো বা 4s যায়, এই বিষয়টা অনেক সময় তোমাদের ক্লাসে এই বিষয়টা ধারণা দেওয়া হয়। তো দেখো এখানে প্রশ্নটি যেটাই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যাই কত? 19। তাহলে এর সর্বশেষ ইলেকট্রনটি 3D অরবিটালে, অরবিটালকে কিন্তু উপস্তরও বলা হয়, তাহলে 3D অরবিটাল বা 3D উপস্তরও বলতে পারে পরীক্ষায়, এই উপস্তরে না গিয়ে কেন 4s উপস্তরে যায়? ঠিক আছে, 3D এবং 4s অর্থাৎ এই দুটি অরবিটালের ভিতরে কেন 4s যায়, এটা আমাদের আবহাওয়া নীতি অনুযায়ী কিন্তু ব্যাখ্যা দিতে হবে। এটার জন্য অন্য কোনো নীতি নাই যে এটা ব্যাখ্যা দিতে পারে। সুতরাং এই নীতিটা ভালো করে জানলে তুমি এই উত্তরটা সহজেই দিতে পারবে। তো চলো এই উত্তরটা কিভাবে দিবে আমি তোমাদেরকে একটু উত্তরটা কিভাবে লিখবে সে বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করতেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আবহাওয়া নীতি অনুসারে পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করব, তবে এখানে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আগের মতো আমরা এলোমেলো করব না, সাজিয়েই লিখবো। কেমন? তাহলে চলো আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলাম। দেখো এই আবহাওয়া নীতিতে বলছে যে 3D অরবিটাল ইলেকট্রনটি না যায় কোথায় যাবে? 4s এ। তাহলে দেখো 3D কিন্তু শূন্য দেওয়া আছে আর 4s এ কিন্তু একটি ইলেকট্রন গেছে, অর্থাৎ এ পর্যন্ত ইলেকট্রন হলো 18টি, অর্থাৎ 3p6 পর্যন্ত ইলেকট্রন হবে 18টি। এরপর একটি ইলেকট্রন 3D না 4s এ যাবে, এটাই হলো এখন সমস্যার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো। তো এখন আমরা কি করব? আবহাওয়া নীতি অনুসারে বলছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, ঠিক আছে, অর্থাৎ শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করবে। তাহলে প্রথমে কি নিম্ন শক্তির স্তরে যাবে। তাহলে এখন দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন বা উচ্চ শক্তি তা আমরা n+n এর মান থেকে জানা যায়। এটা আমরা শুরুতেই শিখে এসেছি। তাহলে এই কথাটি বলবে যে দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন বা উচ্চ শক্তির তা আমরা অরবিটালের n+n এর মান থেকে জানবো। যেমন দিয়ে 3D অরবিটালের জন্য n+l এর মানটা একটু বের করে নিবে। কেমন? এনে 3D এর ক্ষেত্রে দেখো d অরবিটালের সামনে 3 আছে, n এর মান 3, আর d অরবিটালের ক্ষেত্রে l এর মান কত? 2। তাহলে আবার একটু তোমাদের মনে করায় দেই, s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0, p অরবিটালের জন্য l এর মান হলো 1, d অরবিটালের জন্য l এর মান হলো 2 এবং f অরবিটালের জন্য l এর মান হলো 3। তাহলে এখন এই n এর মান আর l এর মান যোগ করলে কত আসলো? 5 3D অরবিটালের জন্য। এরপর যদি 4s অরবিটালের জন্য দেখো n+l এর মানটা দেখো কত আসছে? 4, কারণ এখানে l এর মান 0, n এর মান হচ্ছে 4, তাহলে এটা যোগ করলে আসে কত? 4 বা 4 আসে। তাহলে এখন তোমরাই বলো যে কোনটা নিম্ন শক্তি স্তর? n+l এর মান যেটা কম হবে সেটাই তো নিম্ন শক্তি স্তর। তাহলে 4s অরবিটালটা কি? নিম্ন শক্তির অরবিটাল। তাহলে এখন আমরা কি বলতে পারি? 4s নিম্ন শক্তির অরবিটাল। তাহলে এখন কি হবে? 4s যদি নিম্ন শক্তির অরবিটাল হয় তাহলে সুতরাং ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে, এরপর 4s অরবিটালটি পূর্ণ হবার পর ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করবে। কেমন? অর্থাৎ যেটি নিম্ন শক্তি স্তর সে শক্তি স্তরে ইলেকট্রনটি আগে প্রবেশ করবে, এরপর এটা পূর্ণ হওয়ার পরে এরপর ইলেকট্রন পরের শক্তি স্তরে যাবে। এই জন্য পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটালে না যেয়ে কোথায় গেছে? 4s অরবিটাল। কি কারণে? শুধুমাত্র এটি নিম্ন শক্তির অরবিটাল বলে, যেটা আমাদের এই যে আবহাওয়া নীতিতেই বিষয়টি বলা হয়েছে। এরপর আমরা আরেকটি প্রশ্ন সম্পর্কে একটু ধারণা লাভ করি। 3D ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 3D ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এই দুটি অরবিটালের ভিতরে কোনটিতে আগে প্রবেশ করবে এই বিষয়ে তোমাদেরকে আমি ভিতরেও প্রথম দিকেই বিস্তারিতভাবে বিষয়টি বোঝানো হয়েছে। তারপর আবারও একটু তোমাদেরকে উত্তরটা কিভাবে লিখবে একটু দেখিয়ে দিচ্ছি। আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে কি প্রবেশ করবে। তাহলে এটার ভিতরে দুটার ভিতরে কোনটা নিম্ন শক্তির এটা তোমাদের বের করতে হবে। তাহলে দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন বা উচ্চ শক্তির?
তা আমরা n+l এর মান থেকে জানা যায়, যেটা আমরা শুরু থেকেই বারবার এই কথাটি বলা হয়েছে। তাহলে এখন আমরা 3d অরবিটালের জন্য n+l এর মান বের করবে। এখানে পেলাম কত? 5। 4p অরবিটালের জন্য দেখো n+l এর মান পেলাম কত? 5। দেখো দুটি অরবিটালের জন্যই n+l এর মান কত পেয়েছি? 5। তাহলে দুটি অরবিটালের জন্য যদি n+l এর মান 5 পাওয়া যায়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিষয়টি মনে রাখবে। তখন সেই বিষয়টি কি ছিল প্রিয় শিক্ষার্থীরা? মনে করো তো, এখানে বলা ছিল n+l এর মান দুটি অরবিটালের যখন একই হবে, যেটার ভিতরে n এর মান কি? কম থাকবে। দেখো 3d অরবিটালের ভিতরে n এর মান কি? কম। তাহলে সুতরাং ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 3d অরবিটালে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? 3d অরবিটালে। তাহলে দুটি অরবিটালের জন্য যদি n+l এর মান কম, যেটার না হয়ে কম বেশি না হয়ে যদি একই হয়ে যায়, সেক্ষেত্রে n এর মান যেটা কম থাকবে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কেমন? আশা করি বিষয়টি তোমরা শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আরেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। ধরো একাধিক অরবিটাল দিয়ে বললো যে অরবিটালগুলোকে শক্তির ক্রম অনুসারে সাজাও। মানে শক্তির ক্রম অনুযায়ী তোমাকে সাজাইতে বললো, কোনটি উচ্চ শক্তির, কোনটি নিম্ন শক্তির। আর শক্তির উচ্চ ক্রম অনুসারে বললে আমরা নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে সাজাবো। কেমন? তাহলে এটা সাজানোর জন্য তোমাকে আবার সেই বিষয়টি, দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন বা উচ্চ শক্তির, বা একাধিক অরবিটালের ভিতরে কোনটি নিম্ন বা উচ্চ শক্তির, এটার মান জানা থাকলে যদি n+l এর মান থেকে, তাহলে এখানে কিন্তু একাধিক অরবিটাল আছে। ঠিক আছে? তাহলে দুটি অরবিটালের ক্ষেত্রে এই কথাটি আমরা বারবার শিখে এসেছি, এই জন্য তোমাদেরকে ওই কথাটি আবার বললাম। তাহলে এখানে 4টি অরবিটাল আসছে। তাহলে এই অরবিটালগুলোর মধ্যে কোনটি উচ্চ বা নিম্ন শক্তির সেটা কিভাবে তুমি জানবে? তাহলে এখানে তুমি দুটি কথা না বললে হবে। ঠিক আছে? পরীক্ষার সময় দুটি বা একাধিক নাও আসতে পারে, দুটি অরবিটাল দিয়ে বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। তো এখন তুমি কি করবে? 3d অরবিটালের জন্য n+l এর মান বের করলে এখানে দেখো পেলাম কত? 5। ঠিক আছে? এরপর 4s অরবিটালের জন্য দেখো n+l এর মান আসছে কত? 4। তাহলে এটা 5 পেলাম, এটা 4। এরপর 4d অরবিটালের জন্য n+l এর মান পেলাম কত? দেখো 6। এরপর 5s অরবিটালের জন্য n+l এর মান পেলাম 5। এখন দেখো 3d এর জন্য 5, 4s এর জন্য 4, 4d এর জন্য 6 আর 5s এর জন্য 5। তাহলে এখন দেখো এখানে সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল কোনটা? 4। ঠিক আছে? তাহলে 4s অরবিটালে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে, তার মানে সে সবচেয়ে নিম্ন শক্তির। তাহলে নিম্ন শক্তির অরবিটালটা প্রথমে লিখবে। এরপর দেখো দুটি অরবিটালের সমান মান 5 এবং 5, অর্থাৎ 5 5 আছে n+l এর মান। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবে? কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে বা কোনটির নিম্ন শক্তির ধরা হবে? তো সেক্ষেত্রে দেখো এখানে কত দেওয়া আছে? 3d, আর এখানে কত আছে? 5s। তাহলে n এর মান কোনটায় কম? 3d তে কম। তাহলে ইলেকট্রন কোথায় যাবে? 3d তে প্রথমে যাবে। তাহলে 3d হবে এটা নিম্ন শক্তির, এটাকে ধরা হবে কি? উচ্চ শক্তির, কারণ ওটা পূর্ণ হওয়ার পরে এটাই প্রবেশ করবে। এবং সর্বশেষ সবচেয়ে বড় মান 6, 4d অরবিটাল আছে। তাহলে এরপরে 4d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা যদি অরবিটালের শক্তি ক্রম অনুসারে সাজাই, প্রথমে কোথায় যাবে? 4s। ঠিক আছে? এরপর যাবে কোথায়? 3d তে, এরপর 5s, এরপর 4d। এবং এখানে তুমি গ্রেটার দেন দিয়ে তুমি এগুলো দেখায় দিতে পারো, কারণ এখানে এটা সবচেয়ে ছোট নিম্ন শক্তির, আস্তে আস্তে উচ্চ শক্তির দিকে যায়। আর আমরা এই অরবিটালগুলো স্বাভাবিকভাবে সাজানো হয় শক্তির উচ্চক্রম অনুসারে। এই উচ্চক্রম বিষয়টি তোমরা নিচের ক্লাসে শিখে এসেছো। তাহলে ছোট থেকে বড়র দিকে সাজানো হয়, অর্থাৎ কম থেকে বেশির দিকে। তো এখানে আমরা ওইভাবে তোমাদেরকে সাজিয়ে দিলাম। তাহলে এরকম যদি প্রশ্ন কখনো পরীক্ষা আসে, তাহলে এইভাবে তোমরা সাজিয়ে লিখবে। এরপর যদি তোমাকে আরো অনেকগুলো অরবিটাল দেয়, তুমি অনায়াসে বের করতে পারবে, শুধু n+l এর মান দিয়েই তোমাকে বের করতে হবে। তাহলে আমরা আজকে যে আবহাওয়া নীতিটা শিখলাম, এটার মূল থিমটাই আমরা পেলাম। n আর l এর মানটা যদি আমি জানি, আর এটার যদি n+l এর মানটা বের করতে পারি, এর শক্তি স্তর জানতে পারি, তাহলে সব উত্তরই কিন্তু তুমি করতে পারতেছো। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের একবারেই শেষ পর্যায়ে। আমি তোমাদেরকে ক্লাস শেষে একটু বাড়ির কাজ দিচ্ছি। তো প্রশ্ন একটি প্রশ্ন দিলাম, স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি। এখন স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি 4p অরবিটাল বা উপস্তরে না গিয়ে কেন 3d অরবিটালে বা উপস্তরে যায়? তো এই বিষয়টি তোমরা একইভাবে ব্যাখ্যা দিবে, বাড়ির কাজটি করবে। এরপর 2d, 3d, 4s এই কতগুলো অরবিটাল দিলাম, এই অরবিটালগুলো শক্তি ক্রম অনুসারে সাজাবে। কিছুক্ষণ আগে এই বিষয়টি তোমাদেরকে শেখানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্ন তুমি বাড়ির কাজ হিসেবে আমি দিলাম, এই দুটি প্রশ্ন তুমি
বাড়ির কাজ হিসাবে করবে, অর্থাৎ ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথেই এই দুটি প্রশ্নের উত্তর তুমি বের করার চেষ্টা করবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমার পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়নের আজকেই আমার এই মাস্টার মশাই ইউটিউব চ্যানেলে প্রথম ক্লাস। তো তোমরা পরবর্তী ক্লাসগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই জন্য তোমরা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবে। পাশে দেখবে একটি বেল বাটন আসবে, এই বেল বাটনটি আসলে এটি ক্লিক করবে বা বাজিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরাদেরকে যে আমি যে বাড়ির কাজটি দিলাম, এই বাড়ির কাজটি দেখার জন্য, অর্থাৎ তুমি যদি বাড়ির কাজটি করে থাকো, এই বাড়ির কাজটি চেক করার জন্য আমি একটি ফেসবুক আইডি রেখেছি। তোমরা চাইলে এই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে তোমার বাড়ির কাজটি করে আমার কাছে পাঠিয়ে দিলে আমি অবশ্যই চেক করে দিব। আর বিজ্ঞান বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় যেহেতু সকল শ্রেণীতে আছে, অর্থাৎ প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে, এই জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীদের পাশে আমি রাকিব স্যার আছি। কারণ গণিত, বিজ্ঞান এই সব বিষয়গুলো কি তোমার বিজ্ঞান বিভাগের সাথে সংশ্লিষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি তুমি বাড়ির কাজটি করে আমার কাছে পাঠিয়ে দিলে আমি অবশ্যই চেক করে দিব। পাশাপাশি তোমাদের জন্য আমি একটি ফেসবুক পেজ রেখেছি, যে পেজে তুমি ক্লাসের গুলো আপডেট পাবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই পেজটির সাথেও যুক্ত থাকতে পারো। পাশাপাশি আমি একটি ফেসবুক গ্রুপ রেখেছি, যে গ্রুপে তুমি শিক্ষণীয় বিষয়গুলো তুমি এবং তোমার সহপাঠীর সাথে শেয়ার করতে পারবে। অর্থাৎ এই গ্রুপটি সবার জন্য উন্মুক্ত, তুমি চাইলে যে কোনো শিক্ষণীয় বিষয় শেয়ার করতে পারো। ঠিক আছে? তো একে অন্যের সাথে শেয়ার করতে পারলে এবং অন্যেও তোমার এই শিক্ষণীয় বিষয়গুলো শিখতে পারলো। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি থেকে আবহাওয়া নীতি সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারলে। আশা করি এরপরে এই নীতি সম্পর্কে তোমাদের আর কোনো শ্রেণীতে পড়তে হবে না। এখান থেকে তুমি যে ধারণাটি লাভ করবে, এই ধারণা দিয়ে তুমি অনার্সেও যদি তুমি রসায়ন বিষয়ে পড়ো, অর্থাৎ অনার্স মাস্টার্স করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই নীতি সম্পর্কে আর কোনো কিছু জানার প্রয়োজন হবে না, কারণ এটা দিয়েই তুমি উপরের শ্রেণীগুলোতে কাজে লাগাতে পারবে। তো এই বিষয়টি যেহেতু তুমি বিস্তারিতভাবে শিখতে পারলে, এটি যাতে তোমার সহপাঠীরাও শিখতে পারে, এই জন্য অবশ্যই আমার ক্লাসটি তুমি তোমার সহপাঠীর সাথে শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রাকিব স্যার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য একটি সুন্দর টপিকস নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি রাকিব স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।